একটা খড়ের চালা দিয়ে মন্দির স্টার্ট করেছিলাম। খড়ের চালাতে একদিন আগুন ধরে যায়, কি একটা রাত্রিবেলা দিকে আগুন ধরে গেছিল। ডক্টর বাসন্তী চৌধুরী এসেছিলেন, ওনার বাড়ি হচ্ছে কন্যগড়ে। অনুভব করেছেন যে ঠাকুর এখানে বিরাজমান। সেকেন্ডের মধ্যে আমি যখন ফিরেছি তখন দেখছি আমার পাশ দিয়ে একটা বিশাল বড় ট্রাক বেরিয়ে গেল। নমস্কার, আপনাদের সাথে আমি রতন। আজকে আমরা এসেছি হুগলি জেলার ব্যান্ডেলের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে। এই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল আজকে সেই ঘটনায় শুনবো এখানকার ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রী দেবাশিস দাস মহাশয়ের মুখ থেকে। দেবাশিস বাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। আপনাদের ব্যান্ডেলের এই শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির কত সালে আপনারা এই মন্দির এখানে প্রতিষ্ঠা করেছেন? এই মন্দির এখানে 2006 সালে এখানে প্রথম আমরা 9 কাঠা জমি কিনে স্টার্ট করেছিলাম। তারপর মাঝখানে 2 কাঠা জমি ফাঁকা ছিল, ওই 2 কাঠা কত 6 কাঠা জমি পরে আমরা 3-4 বছর বাদে আমরা ওটা নিই। নেওয়ার পরে তারপর আমরা 2016 সালে ওই আরও 8 কাঠা জমি পাশেই সঙ্গে ওটাই আমরা অ্যাকোয়ার করি। টোটাল আমাদের এখন জমির পরিমাণ ওই ধরুন প্রায় 1 বিঘা। 2006 সালে আমরা জমিটা কিনেছিলাম। তারপরে আমরা প্রথমে একটা খড়ের চালা দিয়ে মন্দির স্টার্ট করেছিলাম। 20 ফুট বাই 20 ফুট দিয়ে একটা স্টার্ট করেছিলাম। স্টার্ট করার পরে আমাদের গুরু ভাইরাই পুজো ঠাকুরের সেবা দিচ্ছিলেন। তখন থেকেই আমাদের ভোগ চালু হয়নি। তখন ওই আমাদের দুপুরবেলা পুজো হতো আর সন্ধ্যেবেলা সত্যনারায়ণ পুজো হতো। তারপর আমরা খড়ের চালাতে একদিন আগুন ধরে যায়, কি একটা রাত্রিবেলা দিকে আগুন ধরে গেছিলো, যে কোনো কারণেই হোক। তারপর ওটাকে ফেলে দিয়ে টিনের চালা করা হয়। টিনের চালা করার সময় থাকতে থাকতে 2014 ষষ্ঠ মহন্ত মহারাজ অশোকচন্দ্র চট্টোপাধ্যায়, আচ্ছা, উনি এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন 2014 সালের যদ্দূর সম্ভব মনে হচ্ছে সেপ্টেম্বর মাসে এরকম হবে। তারপর আমরা মোটামুটি বিভিন্ন ভক্তদের কাছ থেকে বিভিন্ন অর্থ সংগ্রহ করার পরে আমরা মোটামুটি স্টার্ট করেছি। তারপরে আমাদের 2016 সালে আমরা কমপ্লিট করতে পেরেছি। মানে আমরা এখন যে কনস্ট্রাকশনটা মন্দিরে দেখছি সেইটা আপনারা 2016 সালের পরে করেছেন, কমপ্লিট করেছি। তার আগে মোটামুটি এখানে একটা ওই চালা দিয়ে আপনারা ঠাকুরকে সেবা করা হতো। হ্যাঁ, সেবা করা হতো। আচ্ছা, একটা অন্য আপনার কাছে কোশ্চেনে আসি। কৈবল্য ধাম এর কথার মানে আপনি যদি কৈবল্য কথাটার মানে হচ্ছে মুক্তি। ধাম মানে কি? ধাম মানে হচ্ছে যেখানে, যে ধামে ঠাকুরের মাহাত্ম্য আছে। ধাম মানে হচ্ছে মাহাত্ম্যই বোঝায়, যে কোনো ধামই। এইখানে আপনাদের বছরে কি কি অনুষ্ঠান হয়? প্রথম আমাদের অনুষ্ঠান হচ্ছে সরস্বতী পুজোর 5 দিন বাদে, সরস্বতী পুজোর পঞ্চমী তিথি, আমাদের ঠাকুরের আবির্ভাব তিথি হচ্ছে দশমী তিথি। 5 দিন বাদে শ্রী শ্রী রাম ঠাকুর আবির্ভাব তিথি, ওই দশমী তিথিতে ঠাকুরের আবির্ভাব তিথি হয়। এখানে বিশাল করে সেই আবির্ভাব তিথি পালন করা হয়। বহু ভক্ত আছেন, প্রায় 7 থেকে 8 হাজার লোক এখানে জমায়েত করেন এবং প্রসাদ পান, ভোগ প্রসাদ। দুপুরবেলা এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তার আগে থেকেই আমাদের তার আগের দিন হচ্ছে গঙ্গা আহ্বান করা হয়। আমাদের গঙ্গায় যাওয়া হয়, কাছেই আমাদের গঙ্গায় আমরা গিয়ে সবাই গুরু বোনরা মিলে শোভাযাত্রা করে আমরা গঙ্গায় যাই। গঙ্গায় গিয়ে ওখানে গঙ্গা পুজো হয়। গঙ্গায় ঠাকুরের পুজো হয় এবং গঙ্গাকেও আহ্বান করা হয়। আমাদের উৎসবে আসার জন্য নিমন্ত্রণ করা হয়। গঙ্গাকে নিমন্ত্রণ করে এসে তারপর আমাদের এখানে সত্যনারায়ণ পুজো হয়। সত্যনারায়ণ পুজো এমনি সত্যনারায়ণ পুজো সেদিন হয়ে গেল। পরের দিন সকাল 6টা থেকে আমাদের
ঠাকুরের আবির্ভাব যে উৎসব সেটা আরম্ভ হয় আমাদের মঙ্গলা ভোগ দিয়ে। আচ্ছা দুপুরবেলা মঙ্গলা ভোগ হয়, আর 12টার সময়, 12টার আগেই আমাদের ঠাকুরের নিয়ম হচ্ছে 12টার আগে আমাদের অন্ন ভোগ, যে কোনো ভোগ আমাদের ঠাকুরের দিতে হয়। তা 25 মিনিট বাদে আমাদের ভোগ বের হয়, বেরিয়ে তারপর আমাদের সেই ভোগ সব গুরু ভাই বোনদের মধ্যে এবং যারা ভক্তরা আছেন 6 থেকে 7 হাজার লোক আছেন তাদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সেই 1টা থেকে আরম্ভ হয়, বিকেল 5টা অবধি দেওয়া হয়। আচ্ছা, আপনাদের তো ট্রাস্টি বোর্ড আছে, ট্রাস্টি বোর্ড আছে আমাদের। আপনাদের এখন ট্রাস্টি বোর্ডের টোটাল সদস্য সংখ্যা? টোটাল সদস্য 9 জন। আপনাদের এই মন্দিরে ধরুন যে শিষ্যরা বা ভক্তরা যারা আসেন তারা যদি ভোগ প্রসাদ পেতে চান তার জন্য ভক্তদের বা শিষ্যদের কি করতে হবে? আগের দিন আমাদের বলতে হয়, তো এটা তো বললাম আমাদের বার্ষিক উৎসব একটা বললাম, আবির্ভাব ঠাকুরের আবির্ভাব তিথি। তারপরে আমাদের এটা সাধারণত হয় জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে আমাদের ঠাকুরের আবির্ভাব তিথি হয়। তারপর হয় আমাদের অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে আমাদেরও ভোগ প্রসাদ বিতরণ করা হয়। 11টার মধ্যে কুপন কাটতে হয়, কুপন বসে খেলে আমাদের 60 টাকা, আর যদি পার্সেল নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আমাদের 90 টাকা। 90 টাকা কুপনের আচ্ছা, দাম। ফোন মারফত কি আপনারা বুকিং হ্যাঁ, করেন? ফোন মারফত আমরা বুকিং, হ্যাঁ ফোন মারফতও বুকিং ভোগ হবে। প্রসাদের জন্য প্রসাদের যদি জন্য কোনো booking ভক্তরা বুক করেন যে আমি book আসছি, করলে, আপনার হ্যাঁ ভোগ প্রসাদটাই না নেওয়া হবে, সেটার ব্যবস্থা ব্যবস্থা আছে। তো সেই নাম্বার, সেই বুকিং নাম্বারটা কি আপনি ক্যামেরার সামনে বলতে পারেন? হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 9433908019 একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 9433963832। ঠিক আছে। এই 2 নম্বর। আরেকটা নাম্বার হচ্ছে 9433858895। আরেকটা হচ্ছে 9874286005। আপনারা যদি এই মন্দিরে এসে ভোগ প্রসাদ ঠাকুরের পেতে চান, দেবাশিস বাবু যে নাম্বারগুলো বললো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে ভোগ প্রসাদ কুপন আপনারা বুক করতে পারেন। এটা হলো অক্ষয় তৃতীয়া, গুরু পূর্ণিমা আমাদের একটা হয়। গুরু পূর্ণিমাতেও আমাদের দুবেলা ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ঝুলন যাত্রা, ঝুলন পূর্ণিমা, ঝুলন যাত্রাতেও আমাদের ভোগ প্রসাদ দুবেলা বিতরণ করা হয়। রাস পূর্ণিমা, রাসযাত্রাতেও আমাদের ভোগ পূরণ করা হয়। আর পঞ্চম দোল, দোলের 5 দিন বাদে আমাদের এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। দুবেলা ভোগ বিতরণ হয়, সন্ধ্যেবেলা সত্যনারায়ণ পুজো হয়। সারাদিন ধরে প্রোগ্রাম চলে। আচ্ছা, এই 5 দিনই ডেলি ভোগ প্রসাদের কোনো ডেলি ভোগ প্রসাদের ব্যবস্থা আমাদের আছে, তবে সেটা আগের দিন বলতে হবে। এই নাম্বারগুলোতে ফোন করলে, যে নাম্বারগুলো আপনি এখন যে নাম্বারগুলো আমি বললাম সেই নাম্বারে ফোন করলে আগের দিন বলতে হবে। দিনের দিন আমাদের ভোগ পাওয়া, এমনি মাধুকরী হিসেবে প্রসাদ হাতে দিতে হবে, বুঝতে পারলাম। কিন্তু বসে খেতে হলে আপনাকে ওই আগের দিন মানে আপনি বলতে চাইছেন ঠাকুরের ভোগ প্রসাদ পেতে হলে একদিন আগে আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আসতে হবে। আপনাদের এই ট্রাস্টি বোর্ডের সামাজিক কার্যকলাপ কি কি আছে? সামাজিক কার্যকলাপ আছে, আমরা এখানে দরিদ্র যারা গুরু ভাই গুরু বোনরা আছে বা আমাদের বাইরেও যারা আছেন গরিব খুব তাদেরকে বস্ত্র বিতরণ করা হয়। প্রত্যেক বছরই আমাদের বস্ত্র বিতরণ করা হয়। আর তাছাড়া আমাদের এখানে শ্রাদ্ধা অনুষ্ঠানও হয়। আগে থেকে এই নাম্বারগুলিতে কন্ট্যাক্ট করলে শ্রাদ্ধা অনুষ্ঠান মন্দিরে, মানে মন্দিরে এসে শ্রাদ্ধা অনুষ্ঠানের কাজও করতে পারে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ব্যবস্থা করতে পারে আছে। সেই ব্যবস্থা। এছাড়া মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠান বলতে অন্নপ্রাশন আর প্রারৌকিক ক্রিয়া, আচ্ছা, এই দুটোই আমাদের এখানে আপনারা এখানে মন্দিরে হয়। আচ্ছা, আগামী দিনে আপনাদের ট্রাস্টি বোর্ডের আর কি কিছু পরিকল্পনা আছে? ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে, মানে যারা এখানে থাকতে পারে
সেই আমাদেরও আছে, মানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে যাতে এখানে থাকতে পারে, থাকতে পারে। সেই ব্যবস্থার পরিকল্পনা আমাদের আছে। এবার সেটা আমাদের বাস্তবে কতটা কি করতে পারবো সেটা আগামী দিনে ঠাকুরের কৃপা ছাড়া কৃপা ছাড়া কিছু হবে না। এই যা দেখছেন সবই ঠাকুরের কৃপায়। আচ্ছা, একদম। 20 ঘর থেকে আরম্ভ হয়েছিল, এই এখন একটা সুন্দর বেশ মন্দির হয়েছে এখানে। হ্যাঁ, সেটা আপনারাই বলবেন। একদম একদম সুন্দর লাগলো খুব মন্দিরটা। শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির, শিয়ালদা, হাওড়া, ওদিকে আপনার বর্ধমান, বাসপথ, আর আপনার ট্রেন পথটা আপনি যদি একটু ক্যামেরাতে বলে দেন। আমাদের মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে যদি কেউ আসেন, হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশনে নেমে ওখান থেকে টোটো আছে, ব্যান্ডেল স্টেশন টু আপনার হচ্ছে ডানলপ ঘাট। এই অটোতে চাপলে আপনি রাম ঠাকুরের মন্দির বললেই, মন্দির স্টপেজ রাম ঠাকুরের মন্দির বলে আপনাকে নামিয়ে দেবে। টোটো তো তাই, টোটো তো আপনি রাম ঠাকুরের মন্দির বলে ঝাপ্পুকুর, জায়গাটার নাম হচ্ছে ঝাপ্পুকুর রাম ঠাকুরের মন্দির বললে আপনি নামিয়ে দেবে। আর যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে আমাদের নামতে হবে, ওই শিয়ালদা থেকে আসলেও ব্যান্ডেল থেকে নামতে হবে। আর নৈহাটি হয়ে আসা যায়, শিয়ালদা থেকে নৈহাটি থেকে ব্যান্ডেলে হচ্ছে সুবিধে। আর কেউ যদি ডানলপ ঘাট থেকে আসেন, মানে হালিশহর থেকে যদি কেউ আসেন, হালিশহর বা কাঁচরাপাড়া, সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। ওই হালিশহরে একটা ডানলপ ঘাট আছে, গঙ্গা পেরিয়ে ওখানে একটা লঞ্চের ব্যবস্থা আছে। হালিশহর ডানলপ ঘাটের ওই লঞ্চে করে আপনারা এপারে এসে আমাদের যে ডানলপ ফ্যাক্টরি সঙ্গেই একটা ঘাট আছে, ওই ঘাটে এসে ওইখান থেকে আপনি টোটো বা অটো সার্ভিস আছে, ওখান থেকে আপনারা রাম ঠাকুরের মন্দির, ঝাপ্পুকুর রাম ঠাকুরের মন্দির বললেই আপনি পৌঁছে যাবেন। আচ্ছা, আর বর্ধমান থেকেও যদি কেউ আসেন, বর্ধমান বা কাটোয়া থেকেও যদি কেউ ওই লাইনে থেকে আসেন, তাহলেও ব্যান্ডেল স্টেশনে নেমে আপনারা অটো বা টোটো ধরে এই ঝাপ্পুকুর রাম ঠাকুরের মন্দির এটুকু বললেই নিয়ে আসবে। আচ্ছা, আপনি তো এই সেবা মন্দিরের সাথে বহুত দিন যুক্ত। হ্যাঁ, আমাদের এই মন্দিরে হওয়ার আগে বাড়ি ঘুরে আমাদের উৎসব আরম্ভ হচ্ছে 1977 সাল থেকে। আচ্ছা, 1977 সাল থেকে আমাদের উৎসব আরম্ভ হয়েছে, মানে ঘরে তখন তখন তো আমাদের তখন তো অনেক ফাঁকা জমি ছিল। প্রত্যেক বাড়ি যে বলতো যে আমার বাড়িতে আজকে এই বছর আমাদের উৎসব, তখনই আমাদের তখন কমিটি ছিল। ওই কমিটিরা ঠিক করতো যে এই বাড়িতে এই বছর হবে। এইভাবে করতে 1977 সাল থেকে আমরা স্টার্ট করেছি উৎসব। শুধু উৎসবই হতো, আর কিছু আমাদের হতো না তখন। সেই উৎসব কালে আমাদের এই বছর 50তম বছরে আমরা পদার্পণ করেছি। মন্দিরটা হয়েছে 2006, কিন্তু আমাদের উৎসব আরম্ভ হয়েছে, উৎসব যে আমাদের কমিটি বা সমিতি, সেটা আমাদের 1977 সাল থেকেই স্টার্ট হয়েছে। আচ্ছা, একটা জিনিস জানবার, আপনি এতদিন ধরে ঠাকুরের সেবা করছেন বা ঠাকুরের সাথে আছেন, মন্দিরের সাথেও যুক্ত আছেন, এমন কিছু ঘটনা যেটা আপনার মনে হচ্ছে ঠাকুরের কৃপা, বা আপনাদের এইখানে যারা আমাদের গুরু ভাইরা আছেন তাদের সাথে এমন কিছু ঘটনা যেটা আপনি জানেন? হ্যাঁ, এখানে প্রথম এসেছিলেন বাসন্তী চৌধুরী, ডক্টর বাসন্তী চৌধুরী এসেছিলেন। ওনার বাড়ি হচ্ছে কন্যগড়ে। আচ্ছা, অন্য মাস্টারপাড়ায় বাড়ি। উনি আমাদের এখানে ভাগবত পাঠ করতে এসেছিলেন। ভাগবত পাঠ করতে এসেই আমাদের এখানে পাঠ করার পরে উনি অনেকক্ষণ ধরে থেকেছেন, অনুভব করেছেন যে ঠাকুর এখানে বিরাজমান। আরও যারা এখানে পাঠ করতে আসেন তারাও মানে কিছু অনুভূতি ওনারা পেয়েছেন, মানে ঠাকুরের কিছু সাড়া পেয়েছেন এখানে এসে। আপনার সাথে এমন কোনো ঘটনা কোনো সময় ঘটেছে যেটা আপনার মনে হয়েছে যে ঠাকুরেরই কৃপা?
ঠাকুরের কৃপা কিছু কিছু ক্ষেত্রে তো মনে হয় সেটা তো যখন হয়ে যায় তখনই মনে হয় যে ঘটনাটা আমার ঠাকুরের কৃপা না থাকলে এর চেয়ে আরও বড়ো ঘটনা ঘটতো। এরকমও ঘটনা আমার সঙ্গে ঘটেছে। কিছু কিছু সময় হয়তো এক সময় হয়েছিল, আমি রাস্তার ধারে একটু দাঁড়িয়ে ছিলাম, তো হঠাৎ করে উইদিন সেকেন্ডের মধ্যে আমি যখন ফিরেছি তখন দেখছি আমার পাশ দিয়ে একটা মানে বিশাল বড় ট্রাক বেরিয়ে গেল। মানে একটা স্টেপ দিলেই মানে মানে আপনি আর হতো, এই লোকে থাকতেন এই লোকে থাকতেন না। সেই মানে সেই থেকে মনে হচ্ছিল যে উনি ঠাকুর আছেন, ঠাকুর আমার আছেন, সাথেই আছেন। ঠাকুর আমার সঙ্গেই আছেন। উনি তো অবশ্যই আছেন। ঠাকুর আমাদের সঙ্গে আছে। ঠাকুর কৃপা ছাড়া তো হতো না, মানে কিছু হতো না। আমি কি আর ইয়ে করতে পারতাম? ঠাকুরই আমাকে একটা স্টেপ পিছিয়ে নিয়ে এসছেন। হ্যাঁ, এইভাবে অনেক কিছুই মনে হয় যে খুবই অল্প সময়, অল্প মধ্যে অনেক সময় আমরা ট্রেনে যাতায়াত করতাম অফিসে। কোনো সময় আর কি হয়তো কিছুটা উঠতে পারলাম না, বা ওঠার সঙ্গে সঙ্গে কিছুটা হয়তো ইয়ে হয়ে গেলাম, পড়ে গেলাম। তখন মনে হলো যে ঠাকুর নিশ্চয়ই পিছনে আছেন বলে বেঁচে আছি, তাহলে আরও অনেক বেশি রকমের দুর্ঘটনা ঘটে যেত আর কি। ঠাকুরের তো অনেক বই আছে, বেদবাণী আছে, বেদবাণী 3খানা খণ্ড আছে, 3টি খণ্ড, প্রথম দ্বিতীয় তৃতীয়, রামভাই স্মরণে আছে। তো আপনার মতে ভক্তদের বা শিষ্যদের যারা যারা ধরুন শিষ্য নয়, ঠাকুরের ভক্ত এমনও আছেন যারা আমার চ্যানেলে অনেক এরকম লেখেন যে আমি শিষ্য নই কিন্তু ভক্ত, হ্যাঁ, তো তাদের কোন কোন বই পাঠ করা উচিত আপনি কি মনে করেন? প্রথম তো পাঠ করা উচিত ঠাকুরের রাম ঠাকুরের কথা। রাম ঠাকুরের ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় যে লিখেছেন, উনি তো ঠাকুরের সঙ্গে অনেক সঙ্গ করেছেন, হ্যাঁ, ঠাকুরের অনেক সঙ্গ করেছেন। তো ওনার বই অবশ্যই প্রথমে পাঠ করা দরকার। তারপর পাঠ করা দরকার হচ্ছে আমাদের শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুর। বেদবাণী থেকেও আমাদের দৈনন্দিন জীবনে কি কি আমরা করব, কি কি কর্ম করব বা কি কি পালন করব, সেই কথাগুলো ঠাকুর ভক্তদের চিঠির মাধ্যমে লিখে গেছিলেন। সেইগুলো আমাদের পড়ে আমাদের নিজেদের জীবনে প্রতিফলিত করতে হবে। শুধু পড়লে হবে না, আমরা সেগুলো আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে। আমরা যে সারা জীবনের চলাফেরার পথে আমাদের কি করা কর্তব্য, ঠাকুর বেদবাণীতে সবই লিখে গেছেন। তো সেই বাণীগুলো আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে, আমাদের জীবনে গুরুর বাক্য পালন করতে হবে। তো ঠাকুর নিজেও বলেছেন, গুরু বাক্য পালন বই আর কোনো কর্ম নেই। তো গুরুর বাক্য পালনটাই মেন। আর নাম করে যাও, ঠাকুর প্রথম কথা হচ্ছে তার নাম করে যাও। এই ওকে দেবাশিস বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।